উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা উপন্যাসের ৫ম পর্ব। দুপুরে কুমুদ শশীর বাড়িতে আসিল। শশী বাড়ি ছিল না। গোপাল জানিয়েছে কুমুদ যাত্রা করে। কুমুদকে সে বাড়ির বেড়া পার হইতে দিল না, বাইরের ঘরে বসিয়া রাখিল। দাবা খেলতে পারো হে? আজ্ঞে না। গোপাল তখন বাড়ির মধ্যে গেল ঘুমাইতে। গতরাত্রের হাজার নরনারীর হৃদয় জয় করি কুমুদ নিজেকে পরিত্যক্ত বন্ধুহীন মনে করিয়া গেল তালপুকুরের ধারে। সেখানে তার বন্ধু জুটিল মতি। মতি কি মাঝে মাঝে তালপুকুরে কবিত্ব করতে আসে? নিঝুম দুপুরে অলস প্রকৃতির ঘরে কি তার কাটে না সময়? কে বলিবে? আজ কিন্তু সে বিশেষ দরকারেই তালপুকুরে আসিয়াছিল। পুকুর পাড়ে কাল সে একটা মাকড়ি হারাইয়াছে। যাত্রা দেখাবার উৎসাহে কাল খেয়াল থাকে নাই তার। আজ স্নানের সময় কানে হাত পড়িতে ওমা মাকড়ি কোথায়? ভয়ে কথাটা সে কাউকে বলে নাই। দুপুরে সকলে ঘুমাইলে চুপি চুপি খুঁজিতে আসিয়াছে। রূপা নয়, তামা নয়, সোনার মাকড়ি। কি হইবে? মাকড়ি মতি পাইল না, পাইল কুমুদকে। উভয় পক্ষই কৃতার্থ হইয়া গেল। কুমুদ এ জগতের রক্ত মাংসের মানুষ নয়, রূপকথার রাজপুত্র, মহাতেজা, মহাবীর্যবান, মহামহাপ্রেমিক। হ্যাঁ, কুমুদ মাটির পৃথিবীর কেহ নয়। পৃথিবীর সেরা লোক শশী। কুমুদ শশীর মতোও নয়। ছোটবাবুর কথা মতি কি না জানে। ছোটবাবু কি খাইতে ভালোবাসে তা পর্যন্ত। কুমুদ কি খায় কে তার খবর রাখে? শার্ট পরা কুমুদ হইল রাজপুত্র প্রবীর। শশীকে কি খুঁজছ খুকি? সোনার মাকড়ি হারানো যে বাহাদুরি কাজ, বাড়িতে জানলে মেরে ফেলবে। মেরে ফেলবে? বাড়িতে তোমাকে খুব মারে নাকি? এমনি মারে না, দামি জিনিস হারালে মারে। আজ আপনি কি সাজবেন? রাবণ। কুমুদ হাসে। হ্যাঁ, রাবণ বই কি? রাবণ তো দেখতে বিশ্রী। কুমুদ খুশি হইয়া বলে, লক্ষণ সাজব। মতিও উৎসুক হইয়া জিজ্ঞেস করে, উর্মিলা কে সাজবে? কাল যে আপনার বউ সেজেছিল সে? আচ্ছা, ও তো ব্যাটা ছেলে। হ্যাঁ? কুমুদ বলে, ব্যাটা ছেলে বই কি। মতির সঙ্গে কুমুদও মাকড়ি খোঁজে। তালপুকুরের ভাঙাচোরা ঘাট হইতে তাল বনের মাঝামাঝি পর্যন্ত পায়ে চলা পথের দুধারে। বাড়ির কাছে পৌঁছিয়া যাওয়ার ভয়ে মতি বলে, ওদিকে নেই, আমি ভালো করে খুঁজেছি। ভাবে প্রবীর চলিয়া গেলে এখান হইতে বাড়ি পর্যন্ত সে নিজেই খুঁজিয়া দেখিবে। খুঁজিতে খুঁজিতে দুজনে আবার ঘাটে ফিরিয়া যায়। মতি বলে, কোথায় পড়ে আছে কে জানে, ও আর পাওয়া যাবে না। না পেলে তোমায় মারবে না? কে মারবে? কে মারবে মতি তার কি জানে? একজনকেও মারবে নিশ্চয়ই। তবে তো মহা মুশকিল। কুমুদ চিন্তিত হইয়া বলে, বলে তোমার আর একটা মাকড়ি কই, দেখি কি রকম। অন্য মাকড়িটি মতি আঁচলে বাঁধিয়া রাখিয়াছিল। খুলিয়া দেয়। খুবই সাদাসিধে মাকড়ি। এক টুকরা তাদের কোলে একরত্তি একটি তারা। তারার তলে চাঁদটা দোলে। মাকড়ি হারাইয়াছে, কাউকে বলো না খুকি। কেউ টের না পাইলে মতি আপনা হইতে অবশ্য বলিবে না। কিন্তু কেন? কাল তোমাকে একটা মাকড়ি এনে দেব। মতি অবাক হইয়া যায়। পাবেন কোথায়? কেন, গায়ে তোমাদের গহনার দোকান নেই? কিনে আনবেন? মতির মনে হয় মাকড়ি কেনার আগে প্রবীর তাহাকেই কিনিয়া ফেলিয়াছে। তাহার মাকড়িটা পকেটে ভরিয়া কুমুদ চলিয়া গেল। পুকুর ঘাটে বসিয়া বসিয়া সে এই কথাটাই ভাবে। তাকে একটা মাকড়ি দেওয়া প্রবীরের কাছে কিছুই নয়। আরো কত মেয়ে হয়তো সে অমন কত দিয়েছে। বেশি না থাক, যাত্রা দিলে দুটো একটা মেয়েও কি নাই?
তবু তাহাকেই মাকড়ি দিতে চাওয়ার জন্য প্রবীর কি ভয়ানক ভালো? আজ তাহাদের যাত্রা শুনিতে যাওয়া বারণ। পরাণ নিষেধ করিয়াছে। রোজ রোজ শু- যাত্রা শোনা কি ভালো? একদিন শুনিয়া আসিয়াছে, আজ বাদ যাক, কাল আবার শুনিবে। পরাণ ওদের যাত্রা শুনিতে যাওয়া পছন্দ করে না। কেন করে না তার কোনো কারণ নাই। ওরা যাত্রা শুনিয়া বেলা 10টা পর্যন্ত পড়িয়া পড়িয়া ঘুমাক আর ঘুমাক। পরাণের কিছুই আসে যায় না। প্রতিদিন প্রদোষের আধো অন্ধকারে সে যখন বাহির হইয়া যায়, এ বাড়িতে কারও ঘুম ভাঙে না। তার সুখ সুবিধার দিকে তাকানোর অভ্যাস এ বাড়িতে কাহারও নাই। একবেলা ভাতের বদলে মুড়ি খাইয়া থাকিতে হইলে নালিশ করা পরাণকে দিয়া হয়ে ওঠে না। তবু সে চায় না বাড়ির মেয়েরা যাত্রা শুনিতে যায়। পরপর 2 দিন যাত্রা শুনিতে যাই। তুমি যাবে না? না। নিজের বেলা ভিন্ন নিয়ম, কুসুম বলিল। সে রাগিয়াছে। আমার সঙ্গে তোমার কথা কি? বেটা ছেলে নাকি তুমি? তুমি গেলে আমিও যাব। আমি যাব না তবে। পরাণও মাঝে মাঝে গো ধরিতে জানে। কুসুম বলে, তুমি যাও বা না যাও, আমি কিন্তু যাব। চুলোই যাও। মুখে যাই বলুক, কুসুম যাত্রা শুনিতে যাওয়ার কোনো আয়োজনই করিল না। পাড়ার অনেক বাড়ির মেয়েরা যাইবে। কুসুমও তাহাদের সঙ্গে যাইতে পারে, কিন্তু যাওয়ার সে না যাওয়ার মধ্যেই এখন রাগ ও অভিমান প্রকাশ পায়। জিদও তাতেই বজায় থাকে বেশি। কুসুম তাই সারাটা দুপুর ঘুমায়া কাটাইয়া দিল। সন্ধ্যার সময় বাজনার শব্দ শুনিয়া অস্থির হইয়া উঠিল মতি। প্রবীর আজ লক্ষণ সাজিবে। কিরকম না জানি আজ দেখাইবে তাহাকে। পারিলে মতি একাই চলিয়া যাইত। 2 বছর আগেও এমন সে গিয়াছে। এখন আর সেটা সম্ভব নয়। 2 বছরের মধ্যে সে যে কি ভয়ানক বড় হইয়া গিয়াছে ভাবিলেও মতি চমকে চমকে যায়। কিন্তু কি করা যায়? অমন করিয়া বাজনা বাজতে থাকলে ঘরেও তো টেকা অসম্ভব। এক সময় কুসুমকে সে বলিল, যাত্রা নাই শুনি, ঠাকুর দেখে আসি, চল না বউ। পরাণ দাওয়ায় বসিয়া অর্থ সমস্যার কথা ভাবিতেছিল। সে ডাকিয়া বলিল, এদিকে শোন তো মতি, শুনে যা। মতি কাছে আসিল। কি বলছিলি? ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে যাবি? আচ্ছা চল, একটু যাত্রাও শুনে আসবি। পরাণ এমনিভাবে এরকম স্পষ্টই হার স্বীকার করিল। কিন্তু কুসুম আর যাইতে রাজি নয়। এখন খাওয়া দাওয়া সারিয়া পান সাজাইয়া যাইতে যাইতে পালা শেষ হইয়া যাইবে না? ঠাকুর পূজার বাদ্য বাজছে। পালা শুরু হতে ঢের দেরি। পরাণ উদাসভাবে বলিল। মতি বলিল, চল না বউ, অমন করিস কেন? কুসুম বলিল, গিয়ে বসবি কোথায়? তোর জন্য জায়গা ঘুমাচ্ছে? সব্বাইয়ের পিছনে বসে যাত্রা শোনাচ্ছে, ঘরে বসে ঘুমানো ঢের ভালো। পরাণ বলিল, ছোটবাবুকে বললে। ছোটবাবুর নাম উল্লেখে কুসুম আরো রাগিয়া গেল। ছোটবাবু কি করিবে? জায়গা গড়িয়ে দিবে? পরাণ বলিল, ছোটবাবুর বাড়ির সবাই বাবুদের বাড়ির মেয়ের জায়গায় বসে। নেটের পর্দা টাঙানো দেখিসনি মতি? বাবুদের বাড়ি ছোটবাবুর খাতির কত। ছোটবাবুকে বলিলে তোদের ওইখানেই বসিয়া দেবে। কুসুম হঠাৎ শান্ত হইয়া গেল। না, আমি যাব না। তাকে আর কোনো মতেই টলানো যায় না। বাবুরা জমিদার, শশীরা বড়লোক। ওদের বাড়ির মেয়েদের কত ভালো ভালো কাপড়, কত দামি দামি গয়না। একটা জবরজং লেস লাগানো জ্যাকেট গায়ে দিয়া তাঁতি বাড়ির পোড়া কাপড় পরিয়া ওদের মাঝখানে গিয়ে বসিলে দম আটকায়া যাবে কুসুমের। শেষ পর্যন্ত পরাণের সঙ্গে মতি একাই গেল। শশীকে খুঁজিতে হইল না, সে বাড়িতেই ছিল। সে বলিল, তোর শখ তো কম নয় মতি। কিন্তু সঙ্গে গিয়া মতির বসিবার একটা ভালো ব্যবস্থা করিয়া দিতে সে আপত্তি করিল না। বরং নেটের পর্দার আড়ালে যেখানে বাবুদের বাড়ির মেয়েরা বসে, মতিকে সেখানে বসাইতে পারিয়া সে বিশেষ গর্ববোধ করিল। শীতলবাবুদের বাড়ির মেয়েরা
গায়ে সিল্কের ব্লাউজ দেয়, বোম্বাই শাড়ি পরে। শীতলবাবুর ভাই কলিকাতা প্রবাসী। বিমলবাবুর স্ত্রী কন্যারা পায়ে জুতাও দিয়ে থাকে। দু ভাইয়ের পরিবারের নারীর সংখ্যাও কম কি। সংসারে যেখানে যত টাকা, সেখানে তত নারী, সেখানে তত রূপ। মতি সংসারে এ নিয়ম জানিত না। সংসারের কোনো নিয়মটাই বা সে জানে? কাঁচা মেয়ে, বোকা মেয়ে। প্রায় 20 বর্গফিট পরিমাণ পরিষ্কার চাদরের উপর গাদা করা ঘষা মাজা সাজানো গোছানো স্বজাতির মধ্যে আসিয়া পড়িয়া সে যেন দিশা হারা হইয়া গিয়াছিল। বিমলবাবুর স্ত্রী শুদ্ধ হলেন, আমার মুখে কি দেখছো বাছা? বিমলবাবুর মেয়ে বলে, তোমার চশমা দেখছে মা। মতির বুকের ভিতর টিপ টিপ করে। তাকে বসিতে দেওয়া হয়েছে সম্মানের আসনেই, সম্মানের দিকে, সামনের দিকে, পিছনে আশ্রিত পরিজনের মধ্যে নয়। শীতলবাবু নিজে মেয়েটিকে সঙ্গে করিয়া পৌঁছাইয়া দিয়াছে, বলিয়াছে সামনে বসিয়ে, শশী ডাক্তারের বাড়ির মেয়ে। কাল শশী ডাক্তারের বাড়ির মেয়েরা যত বিশ্রী করিয়াই হোক খুব সাজিয়া আসিয়াছিল। আর আজ এ কি বেশ! শীতলবাবু আর বিমলবাবুর বাড়ির মেয়েরা এই কথাই ভাবিয়াছিল। তারা কাপড় চেনে, গহনা চেনে, নিজেদের ঘষে এবং মাজে। ও মেয়েটা ধরিতে গেলে রীতিমতো নোংরাই। শীতলবাবুর পুত্রবধূ গতবার ছেলে হওয়ার সময় বাজিতপুরের সিভিল সার্জন আসিয়া পাড়ার আগে শশীর হাতেই জীবন সমর্পণ করিতে বাধ্য হইয়াছিল। বিছানায় শুইয়া শুইয়া নভেল পড়ার সে কি ভীষণ শাস্তি! যাই হোক, ছেলেটি ঝির কাছে তোলায় এখন চোখ বুজিয়া ঘুমাইতেছে। সিভিল সার্জন করিয়াছিল কচু। ছেলেটা একরকম শশী ডাক্তারেরই দান বই কি। শীতলবাবুর পুত্রবধূ তাই একসময় মতিকে কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করেছিল, শশী ডাক্তার তোমার কে হয় গো? কেউ না মা, কেউ না। এই রাত্রে তুমি পরের সঙ্গে যাত্রা দেখিতে এলে? পর কেন, দাদার সঙ্গে এসেছি। তোমার দাদাকে? তাদের বাড়ির মেয়ে তুমি? আমি ঘোষ বাড়ির মেয়ে। আমার বাবা স্বর্গীয় হারানচন্দ্র ঘোষ। কথাটা শীঘ্রই রটিয়া গেল। হারু ঘোষের মেয়েকে তাহাদের মধ্যে গুজিয়া দেওয়ার স্পর্ধায় শশীর উপর শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা বিশেষ অসন্তুষ্ট হইলেন। মতির কাছে যারা ছিলেন তারা বাড়ির মধ্যে যাওয়ার ছলে উঠিয়া গেলেন এবং ফিরিয়া আসিয়া অন্যত্র বসিলেন। হাত পা ছড়াইয়া আরাম করিয়া সুযোগ পাইয়াও মতির কিন্তু আরাম হইল না। অবহেলা অপমান বুঝিতে না পারার মতো বোকা সে নয়। এদিকে শশী মাঝে মাঝে সাজঘরে যায়। কুমুদকে প্রশংসা করিয়া বলে, বেশ হচ্ছে কুমুদ, তুই কলকাতায় থিয়েটারে গেলি না কেন? কুমুদ খুশি হইয়া বলে, ভালো হচ্ছে। 14 বছর উপোস করতে হয়েছে ভাই, তবু এখনো বৌদিকে রাবণের হাত থেকে উদ্ধার করতে পারেনি। অযোধ্যায় ফিরিয়া নিয়ে গিয়ে দাদাকে রাজা করতে পারলে বাঁচি। কুমুদ হাসে। খানিক পরে অশোকবন থেকে বৌদিকে আনতে যাব। রাবণ বধ হতে বেশি দেরি নেই। সেই সিনটা দেখিস। হ্যাঁ রে, তোদের গায়ের গহনার দোকান আছে কোথায়? শশী বলিল, গহনার দোকান? গহনার দোকান কোথায় পাবো? দুটো স্যাকরার দোকান আছে, ফরমাস দিলে গহনা তৈরি করে দেয়। ছোট ছোট দুটো একটা গয়না সময় সময় তৈরি করে রাখে হয়তো। দোকান করার মতো কিছু নাই। গহনা কিনবি নাকি? কিনবো। আমি? কেন গহনা কিনবি কেন? শশী একটু বিচলিত হয়। কুমুদ গহনার দোকানের কথা জিজ্ঞাসা করিয়াছে কেন? তাও এক কথা বলিতে বলিতে হঠাৎ জিজ্ঞাসা করিয়াছে, কি ভাবতেছ? শশী ভাবে, সৃষ্টি ছাড়া গোয়ার ছেলে জগতে এমন কাজ নাই যা করে না। ওই সব করিয়াই যেন সুখ পাই। কিন্তু গহনার দোকানের খবর নাই কেন? শশী আরো ভাবে, সে খবর লইতে হইবে বিনোদিনী অপেরা পার্টির বাজিতপুরে অভিনয় করার সময়
সেখানকার কোনো গহনার দোকানে কিছু ঘটিয়াছে কিনা। পরাণকে বলে, মতিকে এবার বাড়ি নিয়ে যাও, কত রাত জাগবে। পরাণেরও ঘুম পাইয়াছে। সে বলে, যাবে কি, কিন্তু মতিকে ডাকিবা মাত্র চলিয়া আসে। আজ যাত্রা শুনিতে তার ভালো লাগিতেছিল না। যে কাঁচা মন নিয়ে বিনা কারণেই সর্বদা আনন্দ করিয়া থাকে, যে কোনো একটা তুচ্ছ উপলক্ষে মনে হাজার উত্তেজিত সুখ হয়, শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা যাত্রা শোনার উৎসাহ তার নষ্ট করিয়া দিয়াছে। মতি যেন চুরি করিয়া বাড়ি ফিরিল। তবু কি সুন্দর ওই মেয়ে মানুষগুলি, এক একজন যেন এক একটা ছবি। হারু ঘোষ যেখানে বজ্রাঘাতে মরিয়াছিল, সেখানটা বিষাক্ত সাপের আস্তানা। হারু ঘোষের বাড়ির কাছে তালবনের সাপগুলি বিষ নাই। বিষ নাই? কুমুদকে যে সাপটা কামড়াইছিল সেটার বিষ ছিল না, সেটা জলের সাপ, ধরা সাপ। কিন্তু তালবনের সব সাপ কি জলের সাপ? সব সাপ কি ধরা সাপ? কে বলিবে? মতি তা জানে না। শেষ পর্যন্ত তাকে স্বীকার করতে হয় যে অন্য সাপ কামড়ালে হয়তো যেতেন মরে। মতির দোকানে দুটি মাকড়ি দোলে। মাকড়ি দুটি চাঁদ, দুটির কোলে একরতি তারা, দুটিও দোলে। কুমুদ নিজের হাতে তাকে মাকড়ি পরাইয়া দিয়াছে। ওর মধ্যে একটা নতুন ঝকঝকে, অন্যটা অনেক দিনের পুরানো, মলিন। এও একটা সমস্যার কথা বই কি। মতি যতই বোকা হোক, আসলে সে আর এমন কি বেশি বোকা, এটুকু মতি খেয়াল করিয়াছিল। নতুন মাকড়ি দেখিলেই সকলে ধরিয়া ফেলিবে যে, সে বলিবে কি, কৈফিয়ত দেবে কি, রাজপুত্র প্রবীর দুপুরবেলা তালপুকুরের ধারে মাকড়িটি নিজের হাতে তার কানে পরাইয়া দিয়াছিল। কুমুদ এ সমস্যারও মীমাংসা করিয়া দিয়েছে। বাড়ি যাবার আগে কান হইতে দুটা মাকড়ি মতি খুলিয়া ফেলিবে। রাতে তেঁতুল মাখাইয়া রাখিয়া দিলিয়া সকালে সোডা দিয়া মাজিলে দুটি মাকড়ি মনে হইবে মাজিয়া ঘষিয়া পরিষ্কার করা পুরানো মাকড়ি। জিজ্ঞাসা করিলে মতি বলিবে, সাফ করিয়াছি তেঁতুল দিয়ে আর সোডা দিয়ে। মতি এই কথা বলিবে, এই সত্য কথাটা। কুমুদের বুদ্ধি দেখিয়া মতি অবাক হইয়া গিয়াছে। অন্য সাপে কামড়াইলে মরে যেতাম, আমি মরে গেলে তুমি কি করতে? আমি আমি কি করতাম, কি জানি কি করতাম। কাঁচা মেয়ে, একেবারেই কাঁচা মেয়ে। কিন্তু মনে মনে মতি সবই জানে। কি জানে না সে? সেদিন কুমুদ সাপের কামড়ে মরিয়া গেলে সে কিছুই করিত না। ১ নম্বর মতি একটা জানে। ২ নম্বর সে জানে কুমুদ শুনিতে চায় সে মরিয়া গেলে মতি একটু কাঁদিত। মতি এত কথা জানে। সে কিছু করিত না, এই সত্য কথা। আর সে যে একটু কাঁদিত, এই মিথ্যা কথা। এর কোনোটাই যে বলিতে নাই। কেউ যদি মতি না জানিবে, মধ্যবর্তী এ জবাবটা দিয়া সে অজ্ঞাতসারে ভান করিল কেন? তবু যত হিসেবেই ধরা যাক, মতি কাঁচা মেয়েই। এখন যদি মরে যাই, কুমুদ বলে, তাহলে আমি এখন যদি মরে যান, দূর, মরার কথা বলতে নেই। কে জানে মতি এসব শিখল কোথায়? আপনা হইতে শিখিয়াছে নিশ্চয়ই। কথা বলিতে, কাপড় পরিতে, ভাত খাইতে শেখার মতো। এসব কেউ শেখায় না। কে শেখাইবে? এবং তারপর কুমুদ মতিকে নানা কথা জিজ্ঞেস করে। আর ছেলে মানুষই প্রশ্ন নয়, তার নিজের কথা, আত্মীয় স্বজনের কথা, তার গ্রামের কথা। মতি আগ্রহের সঙ্গে সকল প্রশ্নের জবাব দেয়। কোনো পাল্টা প্রশ্ন করে, কখনো বা আপনা হইতে কুমুদকে অনেক অতিরিক্ত অবান্তর কথা বলে। তার সরল চাউনি একবারও কুটিল হইয়া উঠিল না। তার নির্ভয় নির্ভরশীলতা কখনো টুটিয়া যায় না। মতির কোনো ভাবনা নেই। সে কিছু জানে না, কিছু বোঝে না। পৃথিবীর সবই তার কাছে অভিনব, অভিজ্ঞতার অতীত। কুমুদকে হাত ধরিয়া দেওয়া উচিত কি অনুচিত, সে তার কি জানে? ওসব কুমুদ বুঝিবে, রাজপুত্র প্রবীর বুঝিবে।
মতির বিশেষ লজ্জাও করে না। তবে হঠাৎ চোখ নিচু করিয়া একটু সে যে হাসে সেটা কিছু নয়। দিন ও রাত্রির মধ্যে দুপুরের সময়ের গতি সবচেয়ে শিথিল। দুপুরের অন্ত নাই। আকাশে সূর্য কতক্ষণ কতটুকু করিয়া তাহার গায়ে রোদ ফেলে জানা যায় না। তাহারা উঠিয়া টিলাটার দিকে চলিতে থাকে। ওদিকে নিবিড় ছায়ার ছড়াছড়ি।